বিকেলের দিকে সূর্যের তাপ কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। ক্লান্তি ভরা দুপুরে ভার নেমে এসে কিছুটা। আলভি আর অলি হাসপাতাল থেকে বাইরে আসতে দেখলো দিহান গাড়ির পাশেই দাঁড়িয়েছে। আলভি রেগে মেগে এগিয়ে গেল সেই দিকে। এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোর সাহস তো কম না? দিহান ঝড়ের বেগে আলভির সামনে এসে বলে, ওই শালা, তুই কোথায় গিয়েছিলি ওকে আটকে রেখে? তোর মধ্যে কমন সেন্সটুকু নাই দেখছি। আলভি রাগের বসে ফের দিহানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, খবরদার শালা বলবি না। আমার বোনের ধারে গেছেও আমি আর তোকে ঘেঁষতে দিব না। যা ভাগ এখান থেকে। তুই তো ওর বড় ভাই, তুই আমার শালা হবি না? কিন্তু তুই কাজটা ঠিক করিসনি সম্বন্ধী। প্লিজ ওকে আনলক কর। আমাকে সম্বন্ধী বললি তুই? এত বড় সাহস! অলি এগিয়ে এসে যেই না আলভির শার্টের কোনা ধরতে যাবে, ঠিক তখনই আলভি ধমক দিয়ে বলে, আমার শার্টে হাত দিলে আমি কিন্তু ওর সাথে তোমাকেও লক করে দিব। অলি একটা শুকনো ঢোক গিলে উর্মিলার দিকে এগিয়ে গেল। জানলা দিয়ে উঁকি দিয়ে দেখলো উর্মিলা হাঁটুতে মুখ গুজে বসে আছে। উর্মি আপু, তুমি ঠিক আছো তো? উর্মিলা মুখ তুলে অলির দিকে তাকালো। অলিকে দেখে উর্মিলা ডুকরে কেঁদে ওঠে। ভাবি, প্লিজ আমাকে বের করো এখান থেকে, আমার অবস্থা অনেক খারাপ, ওয়াশরুমে যেতে হবে। উর্মিলার কান্না দেখে অলির ভীষণ খারাপ লাগলো, কিন্তু সে কি করবে? অলি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে আলভির কাছে আসলো। আলভি তো দিহানের সাথে এক প্রকার মারামারি লাগিয়ে দিয়েছে। অলি কিছু না ভেবে বলে ওঠে, শুনছেন, আপু বলছে আপনি তাকে বের না করলে সে নাকি আপনার গাড়িতে হিসু করে দিবে। আলভি দিয়ানেরকে ঘুষি দেওয়ার জন্য হাত উঠেছিল, কিন্তু অলির কথা শুনে সে তবদা খেয়ে অলির দিকে তাকায়। দিহানও ভুরু কুচকে অলির দিকে তাকায়। তার মানে এতক্ষণ যাবৎ উর্মিলা এই জন্য কান্না করছিল? সে এতবার জিজ্ঞাসা করার পরেও মেয়েটা কিচ্ছুটি বলল না। আলভি দিহানকে ছেড়ে দিয়ে গাড়ির দিকে দৌড়ে গেল। শিট! দিহানও তার পিছু পিছু আস্তে আস্তে বলল, কিরে, এখন দৌড়ে যাচ্ছিস কেন? মারবি না আমাকে? আলভি তড়িঘড়ি করে গাড়ির লক খুলে দিতেই উর্মিরা বেরিয়ে এলো। সে জানে না হঠাৎ অলি কী এমন বলেছে যার জন্য আলভি এভাবে দৌড়ে এসে গাড়ির লক খুলে দিল। উর্মিলা বের হতেই আলভি গাড়ি চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আয় আমার সাথে। উর্মিলা জিজ্ঞাসা দৃষ্টিতে আলভির দিকে তাকাতে আলভি গলা পরিষ্কার করে বলে, ওয়াশরুম দেখিয়ে দিচ্ছি। কথাটা শুনে উর্মিলা থতমত খেয়ে গেল। সে বুঝতে পারছে তার পিচ্ছি ভাবিটাই তার মান সম্মানে ফালুদা বানিয়ে সবাইকে খাইয়ে দিয়েছে। আলভি দিয়ানের উদ্দেশ্যে বলল, অলিকে রেখে যাচ্ছি, কষ্ট করে আবারও হসপিটালের ভেতরে যেতে হবে না, ওকে দেখে রাখিস। দিহান মাথা নেড়ে হ্যাঁ বলল, আর আলভিও হাঁটা ধরল। উর্মিলার মাথা নিচু করে তাকে অনুসরণ করতে লাগলো। তারা চলে যেতে দিহান অলির উদ্দেশ্যে বলল, উর্মিলার জায়গায় আমি থাকলে নিশ্চিত গাড়িতেই করে দিতাম, কিন্তু এই মেয়ে এত ইনোসেন্ট। এভির মতো দরজালকে গাড়িতে ক্লিন রাখতে ও এতক্ষণ কষ্ট কেন করলো? দ্যাটস আনফেয়ার। দিহানের কথা শুনে অলি সরু চোখে তার দিকে দেখায়। উনি দজ্জাল নাই, আপনি বন্ধু হিসেবে বেঈমান। আপনার জন্য আমার নির্দোষ ননদটা এতক্ষণ কষ্ট পেতে হলো। দিহান কপাল কুঁচকে এলো। মেয়েটা বলে কি? আপনি এটা কি বললেন ভাবি? এখানে আমার দোষ কোথায়? আপনার নির্দোষ ননদ তো আমার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিল। আপনি ভেবে দেখুন, আমি যদি ওকে না করে দিতাম তাহলে ও অন্য ডাক্তারের কাছে চলে যেত। এটা কি শোভনীয় দেখাতো? বন্ধুর বোন আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইছে, আমি সেটা যদি না দিতে পারি তাহলে কেমন বন্ধু হলাম? কথাগুলো সব অলির মাথার উপর দিয়ে গেল। সে শুধু ড্যাব ড্যাব করে দিহানের দিকে তাকিয়ে রইল। দিহানও বুঝতে পারলো যে অলি কিছুই বোঝেনি। সে একটা শ্বাস ফেলে বলল, আপনাকে সহজ ভাষায় বলছি ভাবি, আমি আপনার ননদকে ভালোবাসি, তাই আমার সাথে দেখা করতে চাওয়া আমি না করতে পারিনি। অলি সন্ধিহান চোখে দিহানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি আপুকে ভালোবাসেন? অনেক ভালোবাসি। অলি আনমনে প্রশ্ন করলো, কতটা? দিহান আর চোখে একবার অলির দিকে তাকিয়ে বলল, যতটা ভালো এভি আপনাকে বাসে, আমি ঠিক ততটাই ভালো আপনার ননদকে বাসি। অলি চমকে গেল। দিহান তার প্রতি আলভির ভালোবাসাকে উদাহরণ দিয়ে ভালোবাসার গভীরতা বোঝাতে চাইছে। আমি সব কাজ ছেড়ে ছুড়ে গাড়ির সামনে সারাটা দিন দাঁড়িয়েছিলাম। আপনি ভাবতে পারছেন, দুপুরে উত্তপ্ত রোদের মাঝে ওকে পাহারা দিচ্ছে। ভাগ্যিস ও আমাকে কল দিয়েছিল, নইলে তো ভাবতাম এভি ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। দিহানের কথার মাঝে
আলভি উর্মিলাকে নিয়ে চলে আসলো। উর্মিলা চুপচাপ গাড়িতে উঠে বসলো। অলি সামনের সিটে বসতে গেলে আলভি তাকে থামিয়ে দিয়ে বলে, অলি, তুমি উর্মির পাশে বসো। অলি প্রশ্ন না করে উর্মিলার পাশে গিয়ে বসলো। আলভি ড্রাইভিং সিটে বসে দিহানের উদ্দেশ্যে বলল, গাড়িতে উঠে বস। তার কথায় দিহান সাথে সাথে অলি আর উর্মিলাও অবাক হলো। তাড়াতাড়ি ওঠ। দিহান একটা শ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। আলভি গাড়িটাকে একটা রেস্টুরেন্টের সামনে এনে দাঁড় করালো। তারা চারজনে গিয়ে একটা টেবিলে বসলো। এক পাশে অলি আর উর্মিলা বসেছে, আর এক পাশে দিহান আর আলভি বসেছে। উর্মিলা চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলভি হঠাৎ জিজ্ঞাসা করলো, উর্মি, তুই দিহানকে ভালোবাসিস? আলভির প্রশ্নে অলি আর চোখেও আলভির দিকে তাকাতেই কিন্তু মুখে কিছু বলে না। সে এতদিনে বুঝতে পেরেছে দিহান রিফাতের মতো বাজে লোক নয়, কিন্তু তারপরে দিহানকে সে উর্মিলার প্রেমিক হিসেবে বিশ্বাস করতে পারছে না। কিরে, বলছিস না কেন? উর্মিলা কান্না আটকে হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলভি দিহানের দিয়ে তাকিয়ে ভারী গলায় প্রশ্ন করে, তুই ওকে প্রপোজ করছিলি নাকি উর্মি তোকে প্রপোজ করছে? দিহান স্বাভাবিক স্বরে বলে, আমি তোর বোনকে প্রপোজ করেছি। আলভি একটা চাপা শ্বাস ফেলল। দিহান আলভির মানসিক অবস্থা বুঝতে পেরে বলল, আমি জানি তুই রিফাতের কথা বলা কথাগুলো ভাবছিস। ও নিজের বোনকে নিয়ে আজে বাজে কথা বলছিল, তুই কি সেগুলোই ভাবছিস এভি? আলভি নিশ্চুপ হয়ে রইল। দেখ এভি, রিফাত একটা জঘন্য ছেলে, ওর কথায় কোনো লজিক নেই। আমি সত্যি উর্মিলাকে ভালোবাসি, তবে তুই যদি না চাস আমি তোর বোনের সাথে সম্পর্ক রাখবো না। দিহানের কথা আলবি ভুরু কুচকে তার দিকে তাকায়, আর উর্মিলা তো ছল ছল চোখে দিহানের দিকে তাকিয়ে আছে। দিহান একবার উর্মিলার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। তুই আমার কথায় উর্মির সাথে সম্পর্ক ছিন্ন করবি? আলবির প্রশ্নের উত্তরে দিহান মলিন হেসে বলে, তুই আমার বন্ধু কম ভাই অভি, তুই জানিস আমার কখনো সবচেয়ে বেশি খারাপ লাগে? দিহান থামলো, একটা শ্বাস টেনে বলল, যখন তুই রিফাতের সাথে আমাকে তুলনা করিস তখন। রিফাত একটা বাজে ছেলে এবি, সেটা তুই আর আমি আগে থেকে জানতাম, তবুও ছোটবেলার বন্ধু ভেবে আমরা ওকে যথেষ্ট ছাড় দিয়েছি। দয়া করে কখনো আমাকে ওর সাথে কম্পেয়ার করিস না। অলি যখন শুনল যে উর্মিলা দিহানকে ভালোবাসে, তখন তার মনে থাকা দিহানকে নিয়ে উল্টোপাল্টা চিন্তাগুলো বিলীন হয়ে গেল। তাছাড়া সে দেখেছিল সেই দিনগুলো যখন আলভি অলিকে সামলাতে হিমশিম খাচ্ছিল, তখন দিহান একা হাতে সব দিক সামলেছে। দিহানের অসৎ উদ্দেশ্য থাকলে এত কিছু করতোই না নিশ্চয়। আলবি কিছুক্ষণ বসে থেকে খাবারের অর্ডার করলো। এসব চক্করে কেউ লাঞ্চ করেনি। এখন বিকাল 4টা বাজে। অলিকে এতক্ষণ না খাইয়ে রাখাটা একদম ঠিক হয়নি। খাবার দিয়ে গেলে বিনা বাক্যে সবাই খেয়ে নিল। তারপর আলবি উঠে দাঁড়িয়ে বলল, তুই যদি আমার বোনকে ভালোবেসে থাকিস তাহলে নিশ্চয় ওর খারাপ চাইবি না? দিহান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। আলভি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, সামনে ওর ইয়ার ফাইনাল এক্সাম, সেটা নিশ্চয় জানিস? দিহান হ্যাঁ বোধক মাথা নাড়ে। যদি ওর আর নিজের ভালো চাস তাহলে ওকে ক্লাস ফাঁকি দিতে দিবি না, ওর ছেলে মানুষের সায় দিবি না, বুঝলি? উর্মিলা ভয়ার্ত চোখে একবার আলভির দিকে তাকায়। আলভির শান্ত কণ্ঠ শুনে সে অবাক হয়। আলভি হঠাৎ করে বলে ওঠে, আমি বলেছিলাম ও এক্সাম ফেল করলে ওকে মুচিওয়ালা বা নাপিত দেখে বিয়ে দেবো, তো সেটা আমি আর রিপিটও করছি। আলভির কথা শুনে সবাই আহাম্মকের মতো আলভির দিকে তাকায়। আলভি মৃদু হেসে বলে, সিম্পল, উর্মিলা এক্সামে ফেল করলে তোকে এই তিনটার মধ্যে একটা প্রফেশন বেছে নিতে হবে, তবে আমি ওকে তোর সাথে বিয়ে দেবো, নইলে তুই পাত্রের লিস্ট থেকে আউট হয়ে যাবি। কারণ ফেল করা মেয়ে তোর মতো এমবিবিএস পাস করা ছেলের সাথে দাঁড়ায় না। দিহানের আলভির কথা শুনে দিহান আর অলি ফিক করে হেসে উঠল। উর্মিলা বেচারি ভেতরে ভেতরে রেগে গেলেও আপাতত আলভিকে কিছু বলার সাহস নেই। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আলভি সিরিয়াস গলা বলল, ওর এক্সাম শেষ হোক, তারপর সোজা অভিভাবক নিয়ে আমাদের বাড়িতে আসবি। তার আগে ওর সাথে দেখা করা একদম বন্ধ। যদি আমার কথা অবদ্ধ হোস দেখা করিস তাহলে কিন্তু ভয় দেখাতে হবে না ভাই। আমি আর তোর বোনের সাথে আর দেখা করব না। সেটাই ভালো। আমার মাকে তো জিনিস, যদি একবার নিজের মেয়ের এই কুকর্মের কথা কানে যায় তাহলে ওকে কি করবে তা আমি জানি না। মনে রাখিস, আমার সুপারিশ ছাড়া কিন্তু এই জন্মে তোদের বিয়ে হবে না। দিহান একগাল হেসে আলভিকে জড়িয়ে দিল। হয়েছে হয়েছে, ছাড়। এরপর আলভি উর্মিলা আর অলিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সন্ধ্যার সময় আলভি নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। অলি সেই ফাঁকে রুম থেকে বেরিয়ে কিচেনে আসে। এ বাড়িতে আসার পর এই প্রথম কিচেনে এসেছে। সেখানে এসে দেখলো কয়েকজন সার্ভেন্ট মিলে ডিনার রেডি করছে। নুনহাত
তাদের কাজে তদারকি করছে। শাহনাজ বেগমকে না দেখে অলি একটা স্বস্তির শ্বাস ফেলল। অলি কিচেনের দিকে আসতে নুনহার জিজ্ঞাসা করলেন, কিছু লাগবে? অলি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কাকিমা, আমি কি কিচেনটা ব্যবহার করতে পারি? অলির কথার উত্তরে নুন্নার অবাক হলো। তুমি কিছু খেতে চাইলে আমাকে বলো, আমি রান্না করে দিচ্ছি। নুন্নেহারের ব্যবহারে অলি খুব খুশি। এদিকে অলিকে দেখে নুন্নেহার আগের ঘটনা ভুলেই গেছে। তাছাড়া আরভি যেগুলো নিয়ে কোনো সমস্যা না হলে তার বিশেষ সমস্যা নেই। হয়তো ছবিতে থাকা ছেলেটা অলির আত্মীয় বা পরিচিত কেউ ছিল, সেটা নিয়ে অলিকে এত কথা শোনানো যুক্তিযুক্ত নয়। তার উপর মেয়েটা মা বাবা হারিয়েছে কিছুদিন হলো মাত্র। এইসব ভেবে নুন্নাহার পুরনো ঘটনা সব ভুলে গেছে। আপনার বড় ছেলের জন্য নিজে হাতে কফি বানাতে চাইছে কাকিমা, আমাকে কি কিচেন ব্যবহার করতে দিবেন? নুন্নাহার মুখে হাসি টেনে বলল, বাহ, খুব ভালো, কিন্তু তুমি কি কফি বানাতে জানো? অলি না বোধক মাথা নাড়ে। তাহলে কিভাবে বানাবে? অলি নিজের ফোনটা বের করে একটা ভিডিওতে প্লে করে নুন্নাহারকে দেখায়। এই ভিডিওতে দেখানো কফি রেসিপি অনুসারে করে আমি বানিয়ে নিব কাকিমা। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। নুন্নাহার কথা শুনে অলির চোখ জোড়া চকচক করে ওঠে। খুশি হয়ে বলে, আপনি আমাকে সাহায্য করবেন? কেন করব না, এসো, আমি দেখিয়ে দিচ্ছি। অলি মাথা নেড়ে চুলোর দিকে এগিয়ে যায়। নুন্নাহার তার পাশে এসে দাঁড়িয়ে বলল, পারফেক্ট কফি বানাতে হলে পরিমাণ মতো উপাদান দিতে হবে। প্রথমে ইনস্ট্যান্ট কফি পাউডার, তারপর দুধ, তারপর চিনি। চাইলে একটু দারচিনি পাউডার দেওয়া যায়, তবে আরবি সাধারণত প্লেন কফি পছন্দ করে। তিনি হাত বাড়িয়ে কাঠের র্যাক থেকে কফির জার নামিয়ে আনলেন। তারপর একটা ছোট সসপ্যানে আধা কাপ দুধ, আধা কাপ পানি মিশিয়ে বললেন, এই পরিমাণে 1 চামচ কফি, 1 চামচ চিনি দিলে যথেষ্ট। পানি আর দুধ গরম করে কফি আর চিনি মিশিয়ে নিলে হয়ে যাবে। ওলি মন দিয়ে শুনল। তার চোখে মুখে আগ্রহ উপচে পড়ছে। নুন্নার একটু হাসলেন। তুমি চেষ্টা করলে পারবে। এর মাঝে ইয়াসমিন মির্জার ডাক ভেসে এসলো। সে নুন্নাহারকে ডাকছে। নুন্নাহার অলির দিকে তাকিয়ে বলল, আমি একটু দেখে আসি তোমার কাকা শ্বশুর কেন ডাকছে। তুমি চালিয়ে যাও, কিছু দরকার হলে সার্ভেন্টদের কাউকে জিজ্ঞাসা করবে, কেমন? অলি মাথা নেড়ে হ্যাঁ বলল। নুন্নাহার চলে যেতে অলি নিজ হাতে সবটা করতে শুরু করলো। সসপ্যানে দুধ আর পানি গরম করে দিল। 1 চামচ কফি পাউডার ঢাললো নিখুঁতভাবে, কিন্তু চিনি নিতে গিয়ে সে বিভ্রান্ত হলো। কিচেনের তাকের উপর দুইটা হুবহু একই রকম কাচের বয়মে, একটাতে চিনি আর একটাতে লবণ রাখা ছিল। অলি সার্ভেন্টদের একজনকে উদ্দেশ্য করার পেছনে তাকাতে দেখলো শাহনাজ বেগম কিচেনে এসেছেন। তার চাহনি দেখে বোঝা যাচ্ছে তাকে নিয়ে সে মনে মনে কটু কথা বলছেন, কিন্তু আলবি বাড়িতে থাকায় নিজের রাগটা বহিঃপ্রকাশ করতে পারছেন না। এরকম পরিস্থিতিতে অলি আর কাউকে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। সে একটা শুষ্ক ঢোক গিলে আন্দাজে একটা বয়ম থেকে 1 চামচ চিনি নিয়ে মিশিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে কফি তৈরি হয়ে গেল, কিন্তু শাহনাজ বেগমের জ্বলন্ত দৃষ্টির জন্য অলি ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছে না। সে সসপ্যান থেকে মগে কফি ঢালতে উদ্যত হলো, কিন্তু তার হাত পা অস্বাভাবিকভাবে কাঁপছে, যার কারণে সে নিজের উপরে বিরক্ত বোধ করছে। ছোটবেলায় দেখা দজ্জাল শাশুড়ির ছবিটার কথা মনে পড়ছে। তার ভাগ্যে এমন দজ্জাল শাশুড়ি যুক্ত হলো। কাঁপাকাঁপির ঠেলায় অসাবধানতাবশত কিছুটা গরম কফি তার বাম হাতের বৃদ্ধা আঙুলের উপর পড়তে অলি শিউরে উঠল। মুখ থেকে আপনা আপনি মৃদু স্বরে বেরিয়ে আসলো, মা গো। অলি চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। বন্ধ চোখের পাপড়ি ভেদ করে এক ফোঁটা নোনা জল গাল বেয়ে চিবুকে এসে ঠেকে। তবুও নিজেকে সংযত করে চোখ মেলে কফিটুকু মগে ঢালে। এক হাতে চোখের পানি মুছে শাহনাজ বেগমের দিকে তাকাতে দেখলো। এতক্ষণ যাবৎ রাগি চোখে তাকিয়ে থাকলো, তার চাহনি কিছুটা কোমল হয়েছে। অলির সাথে চোখাচোখি হতে শাহনাজ বেগম চোখ সরিয়ে কিচেন থেকে বেরিয়ে যান। অলি মাথায় ওড়নাটা ঠিকঠাক করে কফির মগ হাতে নিয়ে ধীরে ধীরে রান্নাঘর থেকে বের হয়ে গেল। আলভি অনলাইনে মিটিং অ্যাটেন্ড করছিল। মাত্র তার মিটিং শেষ হয়েছে। এর মাঝে অলি এসে আলভির দিকে কফির মগটা এগিয়ে দেয়। আলভি হকচকিয়ে অলির দিকে তাকাতে অলি মিষ্টি এসে বলে, আপনার জন্য অলি ফার্স্ট টাইম কফি বানিয়েছে। অলির কথা আর বলার ধরন শুনে আলভি খুশি হলো। সে কফি বানিয়েছে শুনে আলভি কপাল কুঁচকে এলো। তোমাকে কফি বানাতে কে বলেছে? অলি আলভির সামনে বসে বলে, কেউ বলেনি, কিন্তু কেউ একজন বলেছিল যে আমার স্বামীর ভাগ্যে নাকি কফিটুকুও জুটবে না। আমি শুধুমাত্র সেই কথাটুকু ভুল প্রমাণ করতে চাইছি। কাম অন অলি, ওই বেয়াদবের কথায় তুমি এসব করতে যেও না। অলি ঠোঁট ফুলিয়ে বললে, কফিটা ঠান্ডা হয়ে যাবে, খাবেন না? আলবি একটা শ্বাস ফেলে
কফির মগটা হাতে নিয়ে বলে, তুমি ফার্স্ট টাইম কফি বানিয়েছো রাইট? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ে। আলভি এবার সূক্ষ্ম চোখে অলির দিকে তাকিয়ে বলে, আবার হাতে টাতে ফেলেনি তো? অলি বাম হাতটা আলগোছে ওড়নার নিচে নিয়ে না বোধক মাথা নেড়ে ব্যস্ত ভঙ্গিতে বলে ওঠে, আপনি কি কফি ঠান্ডা করে খান নাকি? আলভি ল্যাপটপটা সাইডে রেখে সোজা হয়ে বসলো। তারপর কফির মগটা একটা চুমুক দিতে তার মুখ বেঁকে যায়। এমন বাজে কফি সে এই জন্মে খেয়েছে কিনা সন্দেহ আছে। সে একবার অলির দিকে তাকিয়ে দেখলো অলি কফির টেস্ট সম্পর্কে জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। আলভি মুহূর্তে ঠোঁটের কোণে হাসি ফুটে বলল, বাহ, এত ভালো কফি আমি জীবনেও খাইনি। অলির চোখে মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠছে। সত্যিই ভালো হয়েছে। আলভি ইচ্ছে তো করছে অলিকে কাছে এনে আদর করে দিতে। অলি খুশি হয়ে সে নিজেও খুশি হয়ে গেছে। অলিকে এভাবে হাসতে আর লজ্জা পেতে দেখতে বড্ড বেশি আদুরে লাগছে। আলভি পুনরায় কফির মুখে চুমুক দেয়। এই বিদঘুটে নোনতা স্বাদের কফি তার কাছে অমৃত বলে মনে হচ্ছে। সে লক্ষ্য করছে সে যেই কয়েকবার কফির মগে চুমুক দেয় সেই কয়েকবার অলি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তার চাহনি একদম নিখুঁত। অলি সেই চাহনিতে সে নিজেও হারিয়ে যেতে চায়। আলভি কফি খাওয়া শেষ হতেই অলি বলে উঠলে, আপনি কেমন জানি। অলভি থমকে গেল। মানে? মানে আমি প্রথমবারের মতো কফি বানালাম, আপনি আমাকে একবারও টেস্ট করতে বলবেন না? এটা কি ঠিক করলেন? আলভি কি বলবে খুঁজে পেল না। অনেক ভাবা চিন্তা করে বলল, সরি হানিবি, আসলে কফিটা অনেক মজা ছিল তো তাই তাই আমি তোমাকে টেস্ট করার কথা বলতে ভুলেই গেছিলাম। তুমি কি রাগ করেছো? অলি সাথে সাথে মাথা নেড়ে বলল, না। আলভি অলির দিকে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, এত ভালো কফি খাওয়াইছো, তার জন্য তোমাকে একটা গিফট দেই, কাছে এসো। আলভির কথা শুনে অলি ভুরু কুটি করে নিল। আপনাকে নিজ হাতে গিফট দিতে হবে না। যদি গিফট দিতে চান তাহলে আমি যা চাইবো তাই দেন। অলির কথা শুনে আলভি সিরিয়াস গেল বলল, তোমার কিছু লাগলে তুমি আমার কাছে এমনিতেই তো চাইতে পারো হানিবি। অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার কাছে ফোন থাকলে আমি অবশ্যই কল করে আসার সময় নিয়ে আসতাম, বলতাম আজকে বাইরে গেলে, তখন তো চাইতেই পারতে। উর্মি আপুর জন্য মনেই ছিল না। আলভি ভাবলো অলি হয়তো ভীষণ দরকারি কিছু চাইবে। কি লাগবে তোমার, শুধু বলো আমাকে। অলি মাথা নিচু করে বলতে লাগলো, কালকে উর্মি আপু আমার জন্য আমের আচার এনেছিল। আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু ফুফুনি বানিয়েছে শুনে আমি আর খাইনি। আপনি তো বলেছিলেন কেউ কিছু দিলে না খেতে। ভালো করেছো। অলি একবার আলভির দিকে তাকায়। আমার ভীষণ কাঁচা আমের আচার খেতে ইচ্ছে করছে, প্লিজ আপনি যেখান থেকে পারেন এনে দেন। অলির কথা শুনে আলভির সাথে সাথে বিছানা থেকে নেমে দাঁড়ায়। 15 বছর বয়সী মা। গল্পের মোড় অনেক অন্যভাবে ঘুরে যাবে। পর্ব 21। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।